A very warm welcome to all the students. সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটা আমরা শুরু করছি। আমরা আবারও চলে এলাম ক্লাস 12 সেমিস্টার 4 এর নিউট্রিশনের আমরা ইউনিট 2 পার্টটা করব আজকে। আজকের ভিডিওতে ইউনিট 2 অর্থাৎ সমাজের জন্য পুষ্টি নিউট্রিশন ফর দ্য কমিউনিটির প্রথম যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের আমরা আজকের একটা অংশ করব। আমাদের ইউনিট 2 তে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটি হলো কমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স অফ ইন্ডিয়া অ্যান্ড ডিফারেন্ট প্রোগ্রামস আন্ডারটেকেন বাই দ্য ন্যাশনাল গভর্নমেন্ট টু কমব্যাট ইট। অর্থাৎ ভারতের সাধারণ পুষ্টির অভাবজনিত রোগসমূহ এবং বিভিন্ন কর্মসূচি যার দ্বারা এগুলোকে প্রতিহত করা হয়। তাহলে এই যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের যে টপিকটা আমরা আজকে করব সেটা হলো PEM বা প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। নমস্কার, আমি জয়া চক্রবর্তী, সহশিক্ষিকা, ঢাকুরিয়া পরেশনাথ বালিকা বিদ্যালয়। তাহলে আমরা শুরু করছি। দেখো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে PEM রোগীকে কিরকম দেখতে হয়। আমরা কিন্তু দু রকমের অবস্থা দেখতে পাচ্ছি, দুটোতেই কিন্তু ভীষণ রকম ভাবে অপুষ্ট শিশু এবং এই অপুষ্ট শিশুর মধ্যে মাঝখানে আমরা যাকে দেখছি একেবারে জীর্ণকায় অবস্থা, তার দেহের হাড়গোড় দেখা যাচ্ছে। দুটোকেই কিন্তু আমরা এই PEM অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন এই রোগের আওতার মধ্যে ফেলব। তাহলে PEM এই রোগটা কি সেটা আমরা দেখে নিই। PEM ব্যাপারটা কি না, ফুল ফর্ম তো এতক্ষণে আরেকবার বলে দিয়েছি, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। অর্থাৎ এটি একটি অপুষ্টিজনিত রোগ এবং কিসের অপুষ্টি? প্রোটিন এবং এনার্জি। এবারে যদি আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী আমরা সংজ্ঞায়িত করতে যদি যাই তাহলে এটাকে আমরা কি বলবো না, রেঞ্জ অফ প্যাথোলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ প্রসারিত এবং বিভিন্ন মাত্রার শারীরবৃত্তীয় অবস্থা। এবং এই শারীরবৃত্তীয় অবস্থাটা কার দরুন ঘটে না, কোইন্সিডেন্টাল ল্যাক of varying proportions of protein and calorie, অর্থাৎ বিভিন্ন মাত্রায় ক্যালোরি শক্তি এবং প্রোটিনের অভাবজনিত এই শারীরবৃত্তীয় অবস্থা। একযোগে এর সাথে কি থাকে, বিভিন্ন রকম সংক্রমণ অর্থাৎ ইনফেকশনস অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশন। এবং এটা কাদের ঘটে? অকারিং অনলি ইন চিলড্রেন, শিশুদের ঘটে, অর্থাৎ যা ঘটার 5 বছরের আগেই কিন্তু ঘটে যায়। তাহলে পুরো ব্যাপারটাকে আমরা যদি এক জায়গায় করি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী PEM বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ব্যাপারটা কি না, এটি হলো দেহের বা একটি শারীরবৃত্তীয় অবস্থা যা ঘটে দেহে বিভিন্ন পর্যায় বা বিভিন্ন অবস্থার এনার্জি অর্থাৎ ক্যালোরি এবং প্রোটিনের অভাবে একযোগে বিভিন্ন রকম সংক্রমণের সঙ্গে ঘটে। কাদের ঘটে? শিশুদের ঘটে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমরা নিজেরা যখন স্টুডেন্ট ছিলাম নিউট্রিশনের তখন কিন্তু আমরা PCM এই কথাটাও আমরা পড়েছি, অর্থাৎ প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। এখন PEM অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এই কথাটা বলা হয়। PCM এই টার্মটা খুব একটা ইউজ করা হয় না। কেন না, একযোগে একসাথে FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দুটি সংস্থা একসঙ্গে তারা বলেছে এই যে PEM অবস্থা যেটা বাচ্চাদের হয় এটা কিন্তু তখনই প্রকাশ পায় যখন তার দেহে তীব্র রকম ভাবে প্রোটিন এবং একসাথে শক্তির অভাবটা দেখা যায়। এবং দুটো অভাবের দরুনে কিন্তু বিভিন্ন রকম উপসর্গগুলো প্রকাশ পাচ্ছে, যার জন্য ক্যালোরি টার্মটাকে বাদ রেখে শক্তির সঙ্গে রেখে একসাথে সামঞ্জস্য করে তার টার্মটা কি দিয়েছে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন অর্থাৎ PEM। তাহলে এটা কেন হয় দেখতে গেলে
আমরা কারণগুলোকে মূলত অনেকগুলো ভাগে ভাগ করেছি। প্রাথমিকভাবে যে কারণটা আগেই আসছে সেটা হচ্ছে নানা রকম জৈবিক কারণ, অর্থাৎ বায়োলজিক্যাল ফ্যাক্টরস। একটি শিশু সে তার মায়ের থেকে ভূমিষ্ঠ হচ্ছে এবং প্রাথমিকভাবে যেটা আসছে সেটা হচ্ছে ম্যাটারনাল ম্যালনিউট্রিশন। মা যখন গর্ভবতী থাকে মায়ের নিজের অপুষ্টি রয়েছে এবং সেই অপুষ্টির দরুন কি হচ্ছে, সে যখন একটি পূর্ণাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে সেই শিশুটি কিন্তু অপুষ্টি নিয়ে জন্মাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি লো বার্থ ওয়েট বেবি, LBW বেবি বা প্রিম্যাচিওর বেবি। তাহলে সে জন্মগত অপুষ্টি, সে তো অলরেডি অন্যান্য বাচ্চাদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, তাহলে সেইটাকে তাকে পূরণ করতে হবে। এবার তার ওটা বৃদ্ধির বয়স, সে তো বাড়বে, তাহলে তার চাহিদা বেশি, যেহেতু বৃদ্ধি তার প্রয়োজন, এবং বৃদ্ধির সাথে একযোগে তার ওই ঘাটতিটাকেও পূরণ করতে হবে যে ঘাটতি নিয়ে সে জন্মেছে, তাহলে তার চাহিদাটা তাদের থেকেও অনেক বেশি হয়ে গেল। এবং চাহিদার অনুপাতে তার যদি সঠিক খাদ্য না দেওয়া হয় তার কিন্তু কোনোভাবেই অবস্থাটা ঠিক হবে না এবং সে অবধারিতভাবে এই PEM এর কবলে পড়বে। তাহলে ঠিক করতে গেলে কোথায় যেতে হবে? মাকে পুষ্ট হতে হবে। মা যখন গর্ভবতী তখন তাকে সঠিকভাবে পুষ্টি, পর্যাপ্ত খাদ্য তাকে গ্রহণ করতে হবে। তাহলে প্রাথমিক কারণ হিসেবে আমরা কি দেখলাম? মায়ের অপুষ্টি, ম্যাটারনাল ম্যালনিউট্রিশন। দ্বিতীয় কারণ আমরা কি দেখছি? জৈবিক কারণ, ইনঅ্যাডিকুয়েট ফুড। ইনঅ্যাডিকুয়েট ফুডটা কখন কার্যকরী হচ্ছে? মাতৃদুগ্ধ পান করছে সে জন্মাবার প্রথম 6 মাস, সম্পূর্ণরূপে মায়ের উপর নির্ভরশীল। মাতৃদুগ্ধ যখন সে পান করছে তখন অতটাও অপুষ্টি বোঝা যাচ্ছে না। কখন গিয়ে বোঝা যাচ্ছে? যখন তার 6 মাসের পর তোলা খাবার দেওয়া শুরু হচ্ছে, সেই খাদ্যে যদি তার ঘাটতি থেকে থাকে তখনও কিন্তু শিশুটি যত্ন এবং খাদ্যের অভাবে আবার সেই PEM এর দিকে তাকে ঠেলে দেওয়া হবে যদি তার অপর্যাপ্ত খাদ্য গ্রহণ থাকে। তাহলে দ্বিতীয় কারণ আমরা কি পড়লাম? ইনঅ্যাডিকুয়েট ফুড। এবং এই প্রসঙ্গে একটু বলি তোমাদেরকে যে একটা শিশু যখন 6 মাসের পর তোলা খাওয়া শুরু করে তখন তোলা খাবারের পর্যাপ্ততার উপরে কিন্তু নির্ভর করছে সে কতটা পুষ্ট হবে, তাকে কতটা ঘন পরিমাণে দেওয়া হচ্ছে, বারে কতবারে দেওয়া হচ্ছে, কি ধরনের খাবার দেওয়া হচ্ছে, সব কিছু কিন্তু নির্ভর করবে তার দৈহিক ওজনটা কতটা থাকবে সেই খাদ্যের উপর কিন্তু নির্ভর করবে। 3 নম্বর কারণ আমরা কি দেখছি? ইনফেকশন অ্যান্ড ইনফেস্টেশন, অর্থাৎ ঘন ঘন সংক্রমণ। শিশু জন্মাবার পর সে বারবার নানা রকম কি বলবো, বিভিন্ন রকম মাইক্রোবস, বিভিন্ন রকম অণুজীবের দ্বারা সংক্রামিত হচ্ছে, যার ফলাফল কি? বারবার তার ডায়রিয়া, হাম, মিজলস, সর্দি, কাশি, এই ধরনের রোগগুলো, জ্বর, এই ধরনের রোগগুলো তার ঘুরিয়ে ফিরিয়ে ঘটতে থাকছে। এবার ঘুরিয়ে ফিরিয়ে যখন তার এই ধরনের রোগগুলো ঘটতে থাকছে তখন তার কি হচ্ছে না, তখন তার কিন্তু যে সে সঠিক পুষ্টি পাওয়ার কথা, যেহেতু তার পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করতে পারলো না, তার শোষণ ক্ষমতা কমে যাচ্ছে রোগের জন্য, তার খাদ্য গ্রহণের ক্ষমতা কমে যাচ্ছে রোগের জন্য, সে কিন্তু আরো অপুষ্টির দিকে চলে যাচ্ছে। এছাড়াও কি হচ্ছে না, ইনফেস্টেশন, অর্থাৎ পরজীবীরা তার দেহে আশ্রয় নিচ্ছে। কৃমির সংক্রমণ যদি ঘটে, কৃমির জন্য কিন্তু অনেক সময় তার দৈহিক ওজন বাড়তে পারে না এবং আস্তে আস্তে সে PEM এর দিকে চলে যায়। তাহলে এই 3টে হচ্ছে মূল কারণ, মূল জৈবিক কারণ যার জন্য শিশুর অপুষ্টি হতে পারে। প্রথম কারণে দেখলাম মা অপুষ্ট, তার জন্য শিশু অপুষ্ট। দ্বিতীয় কারণে দেখলাম অপর্যাপ্ত খাদ্য গ্রহণ, এবং তৃতীয় কারণে দেখলাম নানা রকম অণুজীবদের সংক্রমণ, এবং শুধু সংক্রমণ একবার দুবার না, ঘন ঘন সংক্রমণের ফলে কিন্তু শিশুর এই PEM রোগটা ঘটতে পারে। এবার চলে যাচ্ছি আমরা এর পরের ক্যাটাগরি। এর পরের ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন রকম অর্থসামাজিক পরিস্থিতি তার কিরকম, অর্থাৎ সোশিও ইকোনমিক কন্ডিশন তার কিরকম। দেখো, প্রথমেই আসছে পভার্টি, অর্থাৎ দরিদ্র পরিবার। সে যদি দরিদ্র পরিবারে জন্মায়
তার মায়ের অপর্যাপ্ত খাদ্য ক্রয় ক্ষমতা কম, শিশুকেও তোলা খাওয়ার পর্যাপ্ত পরিমাণে দেওয়া যাচ্ছে না, ভাতটাকে আরো জল দিয়ে একেবারে তরল করে খাওয়ানো হচ্ছে, দুধের মধ্যে জল মিশিয়ে তাকে খাওয়ানো হচ্ছে। পুরোটাই তাদের এই দরিদ্র অবস্থার দরুন কিন্তু খাদ্যের অপর্যাপ্ততা দেখা যাচ্ছে, এবং খাদ্যের অপর্যাপ্ততার জন্যই কিন্তু তার অপুষ্টিজনিত রোগগুলো প্রকাশ পাবে। এছাড়াও কি রয়েছে না, ইগনোরেন্স, অজ্ঞতা। অনেকে হয়তো অবস্থাপন্ন পরিবারে জন্মান, কিন্তু তার যে যত্নকারী যারা ব্যক্তিরা রয়েছে, যারা কেয়ার গিভার্স যাদেরকে আমরা বলি, বাড়ির মা, মহিলারা, ঠাকুমা, বা যারা বাচ্চাকে দেখাশোনা করছে, তাদের হয়তো সেই জ্ঞানটা নেই যে কোন খাবারটা দিলে শিশুর পক্ষে ভালো হবে। এছাড়াও আর কি রয়েছে না, ফ্যাডস, মিসকনসেপশন, অর্থাৎ অহেতুক নানা রকম মিসকনসেপশন তাদের মধ্যে থাকে। কিরকম না, খুব সাধারণ একটা আমি যদি উদাহরণ দিই, যে একটা শিশু যখন ভূমিষ্ঠ হলো তখন তার প্রথম প্রতিষেধক হলো মায়ের কোলেস্ট্রাম, অর্থাৎ প্রথম যে শাল দুধটা বেরোয় মাতৃস্তন থেকে, সেটা হলো তার প্রথম প্রতিষেধক, কারণ তাতে প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি রয়েছে, যেটা শিশুকে রোগ প্রতিরোধ ক্ষমতা তার গড়ে তুলবে, তার ইমিউনিটি গড়ে তুলবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকম কুসংস্কার থেকে এসছে যে ওইটাকে ফেলে দেওয়া হয়, কোলেস্ট্রামকে ফেলে দেওয়া হয়, ওটাকে অস্বাস্থ্যকর মনে করে। তাহলে এই যে মিসকনসেপশন গুলো, এই মিসকনসেপশন থেকেই কিন্তু, নানা রকম মিসকনসেপশন থেকে এই অপুষ্টির কারণটাও কিন্তু চলে আসছে। আর কি রয়েছে, ল্যাক অফ হাইজিন, স্যানিটেশন অ্যান্ড ক্লিনলিনেস, অর্থাৎ পয় প্রণালীর সঠিক ব্যবস্থা নেই, স্যানিটেশনের ব্যবস্থা নেই। তারপরে হচ্ছে গিয়ে একটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন জায়গায় তারা বসবাস করছে। দেখো এই ছবিটা দিয়েই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে, তাহলে অবধারিতভাবে সেই শিশুর ঘন ঘন সংক্রমণ হবে, এবং ঘন ঘন সংক্রমণের দরুন তার কি হবে, তার কিন্তু সঠিক শোষণ হবে না খাদ্যবস্তুর। সে হয়তো খাদ্য গ্রহণ করছে, তার শোষণ হলো না, অথবা সাধারণত বাচ্চারা অসুস্থ হলে কি হয়, তার খাদ্য গ্রহণের পরিমাণটাও কমে যায়। তাহলে যেভাবেই হোক না কেন, তার ঘন ঘন সংক্রমণের জন্য সে অপুষ্টির দিকে চলে যাবে আস্তে আস্তে। তাহলে এই যে ছবিটা দেখে আমরা দেখতে পাচ্ছি, এক জায়গায় অনেকে বসবাস করছে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ওভার ক্রাউডিং। একটা ভিড় এলাকায় অনেকজন মিলে ছোট্ট একটা জায়গায়, বসতি এলাকায়, বস্তি এলাকায় আমরা দেখতে পাই এরকম ধরনের বসবাস হয়, এবং সেইখানে কিন্তু ছোট শিশুদের ভীষণ রকম ভাবে প্রবণতাই থাকে, তারা ভীষণ রকম অপুষ্ট হওয়ার প্রবণতা তাদের থাকে। তাহলে ওভার পপুলেশন, ওভার ক্রাউডিং, এটা আমরা ফেলবো এনভায়রনমেন্টাল, অর্থাৎ পরিবেশগত কারণ, যে যে পরিবেশগত যে কারণে অপুষ্টি হতে পারে শিশুদের, সেই কারণের মধ্যে আমরা এটাকে ফেলবো। এছাড়াও কোনো দেশে দেখা গেছে যে কৃষিকার্যের দরুন বা কৃষিকার্য কোনো কারণে ব্যাঘাত হয়েছে। কিরকম কারণ হতে পারে, খরা হতে পারে, বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে, তার দরুন বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন মাত্রায় খাদ্যের অভাব দেখা দিলে সেই দেশে কিন্তু কয়েক মাস বাদে অপুষ্টি ব্যাপারটা আরো প্রকট হয়ে ওঠে। কিন্তু এটা অনেকটাই আমরা ওভারকাম করতে পেরেছি, কারণ আজকাল অনেক রকম সাহায্য ব্যবস্থা সেই জায়গায় পৌঁছে যায়। ওই জন্য এই কারণটাকে একেবারে লাস্টে রাখা হয়েছে, কিন্তু মূল কারণে হচ্ছে একেবারে জৈবিক কারণ, মায়ের অপুষ্টি, অপর্যাপ্ত খাদ্য গ্রহণ, ঘন ঘন সংক্রমণ, এবং একই সাথে রয়েছে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ, অজ্ঞতা, বিভিন্ন রকম কুসংস্কার, খাদ্য সংক্রান্ত কুসংস্কার বা অপরিচ্ছন্ন পরিবেশে থাকা, এইগুলো নানা রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটার সঙ্গে একটা এমন ভাবে জড়িত যে একটা, আমরা বলে থাকি ভিশিয়াস সাইকেল, একটা পুরো আবর্তিত হতে থাকে। তার ইনফেকশন হলো, সে খাবার কম খেলো, সে অপুষ্ট হলো, অপুষ্ট মানে সে আবার ইনফেকশনে পড়বে, আরো সে খাবার কম পাবে, আরো সে অপুষ্ট হবে। অর্থাৎ একটা গুরুতর একটা আবর্তিত একটা চক্র, যার দরুন এই অপুষ্টির চক্র থেকে তারা কিন্তু বেরোতে পারবে না, এটা যদি একবার তারা এই কবলে পড়ে। তাহলে এগুলো আমরা কারণগুলো আলোচনা করলাম যে কেন পিইএম ব্যাপারটা ঘটে। এবার আমরা চলে যাচ্ছি যে এই পিইএম কিভাবে এর শ্রেণী বিভাগ করা হয়েছে। ভারতবর্ষের নিরিখে যদি আমি দেখি, তাহলে ভারতবর্ষে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, যেটাকে বলা হয় আইএপি অনুযায়ী
শ্রেণী বিভাগ করা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। কিরকম না, সেক্ষেত্রে কি দেখা হয়, সেক্ষেত্রে দেখা হয় একটি শিশু বা একটি বাচ্চা তার বয়স অনুযায়ী কতটা তার ওজন থাকা দরকার, যেটাকে আমরা বলে থাকি ওয়েট ফর এজ। বয়স অনুযায়ী তার ওজন যদি পর্যাপ্ত থাকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড বা নর্মাল থাকে, তাহলে সে তো স্বাভাবিক, তার কোনো অপুষ্টি নেই। অর্থাৎ কিরকম থাকতে হবে, তার ওজনটা থাকতে হবে বয়স অনুযায়ী ওজনের যা হয় অ্যামাউন্টটা, যা হয় পরিমাণটা, যা সংখ্যাটা যা হয় তার 80% বেশি যদি তার ওজনটা হয়, তাহলে সে স্বাভাবিক। যদি তার ওজনটা 70 থেকে 80% থাকে, তাহলে সে কিন্তু অপুষ্ট। কিরকম অপুষ্ট, গ্রেড 1 বলা হচ্ছে। যদি তার ওজন 60 থেকে 70% মধ্যে থাকে, তাহলে সে গ্রেড 2। যদি তার ওজন 50 থেকে 60, তাহলে গ্রেড 3, এবং যদি 50% নিচে হয় তাহলে গ্রেড 4। তাহলে এই পুরো গ্রেডেশন আইএপির অপুষ্টির পুরো শ্রেণী বিভাগটাই দাঁড়িয়ে রয়েছে কার উপরে, একটি শিশুর বয়স অনুযায়ী ওজন কতটা স্বাভাবিক থাকে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে তার ভিত্তিতে কত শতাংশ সেই শিশুটির ওজন, তার নিরিখে এই শ্রেণী বিভাগটা করা হয়। এবার আমরা চলে যাচ্ছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিভাবে পিইএম এর শ্রেণী বিভাগ করেছে। সেখানে দেখো দুটো ভাগে ভাগ করেছে, একটি হচ্ছে মডারেট, একটি হচ্ছে সিভিয়ার। অর্থাৎ একটি হচ্ছে মাঝারি মাপের অপুষ্টি এবং আরেকটি হচ্ছে তীব্র মাপের অপুষ্টি। যদি তার ইডিমা একটি ডাক্তারি ভাষায় বলা হয় দেহে বা গায়ে হাত পায়ে জল জমাটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ইডিমা, বা আমরা বাংলায় বলে থাকি শোথ। তাহলে শোথের উপস্থিতি যদি থাকে তাহলে তার তীব্র অপুষ্টি রয়েছে, কিন্তু শোথ যদি তার না থাকে তাহলে তাকে মাঝারি অপুষ্টি ধরা হচ্ছে। এবার কিসে আসছে না, ধরা হচ্ছে যে হাইট ডেফিসিয়েন্সি, ওয়েট ফর হাইট ডেফিসিয়েন্সি। অর্থাৎ আমরা আইএপিতে পড়েছিলাম তার বয়স অনুযায়ী তার ওজন, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে, তার উচ্চতা অনুযায়ী ওজন যদি মধ্যমা মানের নিচে যেতে থাকে, বা মধ্যমা মানের যদি 70 থেকে 79% হয়, তাহলে কি হচ্ছে, সে হচ্ছে মাঝারি মাপের অপুষ্টি। এবং সেটি যদি 70% নিচে চলে যায় তাহলে সেটা তীব্র অপুষ্টি। এটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ মধ্যমা থেকে কতটা বিচ্যুতি ঘটছে, একেবারে গড় যেটা সেটাকে আমরা ধরি মধ্যমা মান, এবং সেখান থেকে কতটা সরে যাচ্ছে সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেটা যদি দুবার সরে তাহলে সেটাকে আমরা বলি -2 SD যদি নিচের দিকে যায়, আর যদি উপরের দিকে যায় তাহলে আমরা বলি +2 SD। একই রকম ভাবে 3 SD হতে পারে, 2 SD হতে পারে, 1 SD হতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি 2 থেকে 3 SD হয়, অর্থাৎ নিচে নামছে, তাহলে সেটা মাঝারি মাপের অপুষ্টি। আর যদি 3-এরও কম হয় বিচ্যুতিটা, তাহলে সেটা তীব্র মাপের অপুষ্টি। এবার আসছি আমরা, ওরা বয়স অনুযায়ী উচ্চতাকে ধরেছে। শুধু যে ওজন ধরেছে, উচ্চতা অনুযায়ী তার ওজন ধরেছে তা কিন্তু নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপে তার বয়স অনুযায়ী উচ্চতাটাকেও কিন্তু ধরা হয়। কিরকম না, বয়স অনুযায়ী উচ্চতা স্বাভাবিকের তুলনায় যদি 85 to 89% হয়, 100% যদি আমি স্ট্যান্ডার্ড ধরি, তাহলে তার যদি 85 থেকে 89% হয়, অর্থাৎ বিচ্যুতির মান আমি কিরকম ধরি না 2 to 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মধ্যমা মানের থেকে 2 থেকে 3 যদি তার বিচ্যুতিটা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে তার মাঝারি মাপের অপুষ্টি। আর যদি 3-এর নিচে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় তাহলে সেটা তীব্র মাপের অপুষ্টি। তাহলে আমি যদি পুরো ব্যাপারটাকে সিনপসিস করি, যে আমরা দু ধরনের বিভাগ পড়লাম। প্রথমটা পড়লাম আমরা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স দ্বারা কিভাবে পিইএম কে ভাগ করা হয়েছে। সেখানে তারা কি নিয়েছে, সেখানে তারা নিয়েছে তার বয়স অনুযায়ী ওজন কত, স্বাভাবিকের থেকে কতটা করে তার কম ওজন, যত যত কমতে থাকবে অপুষ্টির মান আরো তীব্র হতে থাকবে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করেছে, তারা দুটোকেই ধার্য করেছে, অর্থাৎ তার উচ্চতা অনুযায়ী ওজন কত এবং কতটা মধ্যমা মানের থেকে সে সরে যাচ্ছে নিচে, তার উপর নির্ভর করবে তার অপুষ্টি। দ্বিতীয় কি ধরেছে,
তার বয়স অনুযায়ী উচ্চতা কত, স্বাভাবিকের তুলনায় সে কতটা নিচে রয়েছে সেইটা দেখা হচ্ছে, এবং একই সাথে তার দেহে জল জমা এই উপসর্গটা আছে কিনা, থাকলে তার একরকম অপুষ্টি এবং না থাকলে তার আরেক রকম অপুষ্টি। তাহলে এই দুটো আমরা দেখলাম কিভাবে পিইএম অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের শ্রেণী বিভাগ করা হয়। এবার আমরা চলে যাচ্ছি, একটু আগে আমরা বললাম যে উচ্চতা অনুযায়ী তার ওজন, তার বয়স অনুযায়ী তার ওজন, অনেকগুলো টার্ম আমরা পড়লাম। এই ছবিটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কত রকম ভাবে কিন্তু অপুষ্টিটা প্রকাশ পেতে পারে। কিরকম? দেখো, এই যে ছবিটা আমরা দেখছি এটা কিন্তু একটা স্বাভাবিক একটা শিশু, অর্থাৎ তার বয়স অনুযায়ী তার ওজনও ঠিক আছে এবং তার বয়স অনুযায়ী উচ্চতাটাও একেবারে ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলছি? একটি স্বাভাবিক শিশু, নর্মাল চাইল্ড। এবার আমরা চলে আসছি, দেখো বয়স অনুযায়ী তার উচ্চতাটা কিন্তু একদম ঠিক আছে, কিন্তু দেখো আমি যদি বয়স অনুযায়ী ঠিক ওজন ধরি তাহলে এটা যদি ঠিক ওজনের শিশু হয় তার থেকে এর ওজনটা একটু কম, একটু রোগা, তাহলে একে কি বলা হবে? একে বলা হবে ক্ষয়প্রাপ্ত শিশু বা ওয়েস্টেড চাইল্ড। কেন? তার প্রোটিনের তীব্র অভাবে দেহে মাংসপেশির ক্ষয় হয়েছে। তার হয়তো বয়স অনুযায়ী যা উচ্চতা হওয়ার কথা সেইটা তার আছে, কিন্তু বয়স অনুযায়ী তার ওজন যা হওয়ার কথা বা তার উচ্চতা অনুযায়ী ওজন যা হওয়ার কথা সেটা কিন্তু তার নেই, যার জন্য কি বলা হয়? ওয়েস্টেড বা ক্ষয়প্রাপ্ত শিশু। এবার পাশের ছবিটায় আমি যাচ্ছি, এ কিন্তু তার বয়স অনুযায়ী উচ্চতায় পৌঁছাতে পারেনি, অর্থাৎ লো হাইট ফর এজ, এবং এই ধরনের শিশুকে বলা হয় স্টান্টেড চাইল্ড, অর্থাৎ আমরা এটাকে বলে থাকি নিউট্রিশনাল ডোয়ার্ফিং বা পুষ্টির অভাবজনিত খর্বতা, খর্বকায় শিশু। কেন না? তার যে বয়স অনুযায়ী উচ্চতায় যাওয়ার কথা সে পৌঁছাতে পারেনি, দেখো এতটা গ্যাপ রয়েছে। তার হয়তো তার যা হাইট অনুযায়ী তার ওজন হয়তো ঠিক আছে, কিন্তু ওরই বয়সী অন্যান্য বাচ্চারা ওর থেকে অনেকটা লম্বা হবে। তাহলে এরকম ধরনের শিশুকে বলা হয় স্টান্টেড চাইল্ড বা খর্বকায় শিশু বা নিউট্রিশনাল ডোয়ার্ফিং। এছাড়াও আর কি দেখতে পাচ্ছি আমি, না বয়স অনুযায়ী উচ্চতাটা মোটামুটি গেছে কিন্তু তার ওজনটা একেবারেই স্বাভাবিকের কাছে নেই, তাহলে এরকম শিশুকে বলা হয় আন্ডারওয়েট চাইল্ড। তাহলে আমরা স্বাভাবিক উচ্চতা, বয়স অনুযায়ী স্বাভাবিক উচ্চতা এবং স্বাভাবিক ওজনের নিরিখে আরো কিছুগুলি অপুষ্টির মাত্রা আমরা দেখলাম। সেখানে আমরা দেখলাম ক্ষয়প্রাপ্ত শিশু, ওয়েস্টেড চাইল্ড, খর্বকায় শিশু বা নিউট্রিশনাল ডোয়ার্ফ, স্টান্টেড চাইল্ড এবং আন্ডারওয়েট চাইল্ড যার ওজন বয়স অনুযায়ী কম। এবার দেখো আমি চলে যাচ্ছি স্পেকট্রাম অফ পিএ, অর্থাৎ পিইএম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কি কি ভাবে প্রকাশ পায়, কত রকম ভাবে প্রকাশ পেতে পারে শিশুদের মধ্যে। আমরা অনেকগুলো নাম এখানে দেখব। আর এই যে স্পেকট্রাম, এটা কিন্তু উপসর্গের ভিত্তিতে এই ভাগটাকে করা হয়েছে এবং ওয়েলকাম নামক বিজ্ঞানী এই শ্রেণী বিভাগটা করেছে বলে বলা হয় ওয়েলকাম ক্লাসিফিকেশন। কিন্তু আমাদের কি জানতে হবে? আমাদের অতি অবশ্যই নামগুলো জানতে হবে যে একজন অপুষ্ট শিশু কত রকম ভাবে অপুষ্টিটা প্রকাশ পেতে পারে। একদম প্রাথমিকভাবে আমরা যেটা দেখছি আন্ডারওয়েট, অর্থাৎ তার বয়স অনুযায়ী তার ওজনটা সে ধরে রাখতে পারেনি, তার বৃদ্ধিটা ওই হারে হয়নি যে তার ওজনটা বাড়বে, সেজন্য সে হচ্ছে কি আন্ডারওয়েট চাইল্ড। তারপর আমরা কি দেখছি? কোয়াশিওরকার, আমরা ডিটেলে আসছি কোনটা কি। তারপরে কি নাম পেলাম আমরা? ম্যারাসমাস। তারপর আরেকটা কি নাম পেলাম? ম্যারাসমিক কোয়াশিওরকার। আর কি রয়েছে? প্রি কোয়াশিওরকার। প্রি কথাটার মানে হচ্ছে প্রাক, অর্থাৎ কোয়াশিওরকার হওয়ার পূর্বের স্তর। নিউট্রিশনাল ডোয়ার্ফিজম, একটু আগে যেটা বললাম যে তার উচ্চতাটা ঠিক কিন্তু বয়স অনুযায়ী পৌঁছাতে পারেনি। স্টান্টিং বাট নট ওয়েস্টিং। আর কি? ইনভিজিবল পিইএম, অর্থাৎ দেখলে মনে হবে ছোট, ওজন ঠিকঠাক আছে, কিন্তু গ্রোথ চার্টে যেই ওজনটা ফেলা হবে তখন দেখা যাবে অন্যান্য শিশুদের তুলনায় তার ওজনটা অনেকটা কম। তাহলে এতগুলো রকম ভাবে পিইএম প্রকাশ পেতে পারে। এবার আমরা চলে যাচ্ছি আরো কিছু বিভিন্ন টার্ম যেগুলো আমাদেরকে
জানতে হবে। এর মধ্যে দেখো দুটো নাম আমাদের চোখে আসছে, একটি ম্যাম MAM এবং আরেকটি হলো স্যাম SAM। MAM অর্থাৎ মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট আসতে পারে, এবং SAM অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। তাহলে ম্যালনিউট্রিশন অর্থাৎ অপুষ্টি দুটোই, এবং তাহলে দুটোর ব্যাপারটা কি না হচ্ছে ওয়েট ফর হাইট, তার যে উচ্চতা অনুযায়ী তার ওজন কিরকম, খুব কম। তার ওজন কিন্তু কম কেন না, তার মাংসপেশির ক্ষয় হয়েছে, অর্থাৎ ওয়েস্টিং। কিরকম ওয়েস্টিং হয়েছে, তার বিচ্যুতি কিরকম না -3 SD থেকে -2 SD, অর্থাৎ স্ট্যান্ডার্ড যদি আমি ধরি, মধ্যমা মান ধরি, তার থেকে সরে গিয়ে নিচে অনেকটা যাচ্ছে, -2 থেকে -3। এ হলো মডারেট ম্যালনিউট্রিশন। আর যদি আমি সিভিয়ার ধরি তাহলে -3 ওর নিচে চলে গেছে তার ওজন। এবার আসছে আমি MUAC অর্থাৎ মধ্য বাহুর পরিধি, মিড আপার আর্ম সার্কামফারেন্স। মিড আপার আর্ম সার্কামফারেন্স এর কিন্তু বেশ কম, 11.5 থেকে 12.5, তার নিচেই থাকবে, তার উপরে উঠবে না। আর যে সিভিয়ার ম্যালনিউট্রিশন তার থাকবে দেখো 11.5 এর নিচে। এবার আসছে বাইল্যাটারাল ইডিমা অর্থাৎ দেহে শোথ এবং পেরিফেরাল ইডিমা, বিশেষ করে হাত পায়ে জল তার জমছে কিনা। যদি মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন ধরি তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা হয় না, কিন্তু যে সিভিয়ার ম্যালনিউট্রিশনে পড়বে, তীব্র অপুষ্টিতে যে পড়বে, স্যাম শিশুদের মধ্যে কিন্তু অবশ্যই দেখা যাবে এই শোথ বা দেহে জল জমা। তাহলে আমরা অনেকগুলো টার্ম কিন্তু পড়লাম, খর্বকায় শিশু পড়লাম আমরা, স্টান্টেড ক্ষয়প্রাপ্তের শিশু পড়লাম আমরা, ওয়েস্টেড, একই সাথে পড়লাম স্যাম এবং ম্যাম। এবার আমরা ডিটেলে পড়বো পরপর উপসর্গ যেগুলো আমরা পড়েছিলাম। প্রথমেই যে নামটা আসছে আমাদের, যে নামটা আমরা শুনলাম, সেটা হলো কোয়াশিওরকর। কোয়াশিওরকর এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু কোনো ইংরাজি ভাষা নয় বা ভারতীয় কোনো ভাষা নয়। তাহলে সেটা কি না, প্রফেসর ডক্টর সিসিলি উইলিয়ামস তিনি পরীক্ষা করেছিলেন বাচ্চাদেরকে নিয়ে, এবং তিনি প্রথম এই একটি উপসর্গ দেখে তিনি এই নামটা দেন, এবং 1935 সালে তিনি এই নামটা দেন। কোন ভাষার এই নামটা না, আফ্রিকার ঘানা যে রাজধানী আকরা, সেখানে একটি বিশেষ ভাষা বলা হয় গা ভাষা। সেই গা ভাষাতে এই শব্দটা রয়েছে কোয়াশিওরকর। কোয়াশিওরকর শব্দের আফ্রিকান ভাষায়, গা ভাষায়, তার মানে হচ্ছে না sickness of the deposed child or sickness of the child when another child is born in the family। অর্থাৎ আমি যদি সোজা বাংলা করে বলি, আফ্রিকায় কোয়াশিওরকর শব্দের বাংলা মানে যদি আমরা করি, তাহলে সেটার মানেটা দাঁড়াচ্ছে যে একটি শিশুর, মাতৃক্রোড়চ্যুত শিশুর বা সন্তানের অসুস্থতা কখন হচ্ছে, যখন একটি শিশু সে একটু বড় হয়েছে, প্রায় 1 বছরের কাছাকাছি তার বয়স, তখন যখন তার আরো একটি ভাই বা বোন জন্ম নিল, অর্থাৎ দ্বিতীয় শিশু আসছে বা ঘরে আরো একটি শিশু এলো, তখন কি হয় যে আগে জন্মে গেছে তার দিকে কিন্তু দেখাশোনাটা একটু কম হয়, এবং সেই দেখাশোনা কম হওয়ার দরুন তার যে অপুষ্টিটা হচ্ছে, সেই অপুষ্টিটাকে ডক্টর প্রফেসর সিসিলি উইলিয়ামস তিনি নাম দিয়েছিলেন কোয়াশিওরকর, এবং তার থেকেই নামকরণটা হয়েছে। তাহলে বুঝতেই পারছো এই কোয়াশিওরকর কিন্তু তাহলে খুব ছোট্ট বাচ্চাদের হবে না, কখন হবে, একটু বড় বাচ্চাদের, অর্থাৎ 1 বছরের পরে, যখন তার ঘরে আরো একটি শিশু জন্মালো। অর্থাৎ এটা কাদের হয়, 1 থেকে 4 বছরের শিশুদের মধ্যে হয়। দেখো এখানে কেন হচ্ছে না, caused by inadequate amount of proteins, তীব্র প্রোটিনের অভাব। খাদ্যের মধ্যে মারাত্মক রকমের যদি প্রোটিনের অভাব হয়, তখন কিন্তু এই কোয়াশিওরকর রোগটা প্রকাশ পায়। এবং আমরা এখানে দেখতেই পাচ্ছি বিশেষভাবে এই পেটের জায়গাটা একটু ফোলা রয়েছে। তাহলে এই ডিটেলটায় আমরা আসছি এবারে কি হচ্ছে ব্যাপারটা না, কোয়াশিওরকর প্রাথমিকভাবে যেহেতু প্রোটিনের তীব্র অভাব, আমরা জানি যে প্রোটিন আমাদের কি করতে লাগে না, প্রোটিন আমাদের দৈহিক বৃদ্ধিতে ভীষণভাবে প্রয়োজন। তাহলে প্রোটিনের যখন অভাব, তখন বৃদ্ধি ব্যাহত হবে। এছাড়া কি হবে, ইডিমা।
রক্তের মধ্যে অর্থাৎ সেরাম অ্যালবুমিন, এই যে প্রোটিনটা তীব্র মাত্রায় কমতে থাকবে, যার ফলে রক্তের জলের ভাবটা অনেক বেশি হবে এবং সেইটা কি করবে, দেহের বিভিন্ন জায়গায় জমতে থাকবে, যেটাকে আমরা বলি দেহে জল জমা, ইডিমা বা শোথ, সেটা ভীষণ রকম ভাবে এই রোগে পরিলক্ষিত হবে। দেখো অ্যাপারেন্টলি ওপর এই শিশুটিকে দেখে কিন্তু মনে হচ্ছে ভীষণ হৃষ্টপুষ্ট শিশু, ফোলা ফোলা রয়েছে, কিন্তু এই ফোলাটার কারণটাই হচ্ছে তার দেহে জল জমেছে। কেন জল জমেছে না, তার তীব্র প্রোটিনের অভাবে দেহে জল জমেছে। এবং উল্লেখযোগ্য যে উপসর্গ এই রোগে দেখা যায় সেটি হলো জল জমার দরুন মুখটা ফুলে গিয়ে চন্দ্রাকৃতি হয়ে যায়, অর্থাৎ ফুল মুন একটা ফেস বা মুন ফেস। এটা কারণটাই হচ্ছে দেহে জল জমেছে। এবং যার জন্য আবারও বলছি যে ওপর দেখে মনে হবে হৃষ্টপুষ্ট, কিন্তু আদেও সে হৃষ্টপুষ্ট নয়, তার দেহে জল জমেছে। চুলের কিছু পরিবর্তন দেখা যায়, সহজে টানলে উঠে আসে, সরু হয়ে যায় চুল তীব্র প্রোটিনের অভাবে। আর কি রয়েছে না, কিছুটা রংটা গাঢ় থাকে চুলের, কিছুটা রংটা হালকা থাকে। দেখলে ঠিক পতাকায় যেরকম বিভিন্ন রং থাকে, চুলের বিভিন্ন রকম রং দেখতে পাওয়া যায়, সেজন্য অনেক সময় এটাকে বলা হয় ফ্ল্যাগ সাইন অফ হেয়ার। আর কি রয়েছে না, চামড়াতেও নানা রকম পরিবর্তন দেখা যায়, রুক্ষ হয়ে যায় চামড়া, পেটের গোলযোগ দেখা যায়, তারপর যকৃতের মধ্যে ফ্যাট জমে, ফ্যাটি লিভার যেটাকে আমরা বলে থাকি, এবং তার কিন্তু মস্তিষ্কের বৃদ্ধিও কিন্তু হয় না, ব্রেন ডেভেলপমেন্ট তার হয় না, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট তার হয় না। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন রকম প্রাথমিক উপসর্গ যেগুলো কোয়াশিয়কর রোগের মধ্যে দেখা যায়। এবার আমরা চলে যাচ্ছি আরো এক ধরনের পিইএম, যেটাকে বলা হচ্ছে ম্যারাসমাস। আরো একটি উপসর্গ, আরো একটা স্পেকট্রাম। পিএম এর একটা স্পেকট্রাম আমরা দেখলাম কোয়াশিয়রকার, যেটা একটা শিশু জন্মে যাওয়ার পর যখন আরেকটা শিশু জন্মাচ্ছে তখন বড় জ্বরের ঘটনাটা ঘটছে, এবং জল জমা খুব উল্লেখযোগ্য একটা উপসর্গ কোয়াশিয়রকারী। এবার আমরা ঠিক উল্টোটা দেখবো, ম্যারাসমাস। কেন উল্টো বললাম সেটা পরে বুঝবে। ম্যারাসমাস এটাও কিন্তু কোনো ইংরাজি শব্দ নয়, এটা একটা গ্রিক শব্দ। কোন গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ম্যারাসমোস। ম্যারাসমোস থেকে এসছে ম্যারাসমাস। ম্যারাসমোস কথাটার অর্থ হলো ক্ষয়, টু ওয়েস্ট। কি ক্ষয় হচ্ছে? ক্ষয়প্রাপ্ত শিশু, দেহের মাংসপেশি ক্ষয় হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কোয়াশিয়রকারে দেখেছিলাম দেহে জল জমে দেহটাকে ফোলা ফোলা মনে হচ্ছে, সেটাও অপুষ্টি। আবার ম্যারাসমাসে আমরা কি দেখছি না, মাংসপেশি ক্ষয় হতে হতে আমরা যদি ছবিটা দেখি, দেখো হাড় জিরজিরে চেহারা, রিবকেজ বোনা যাচ্ছে, তার পাঁজরের অস্থিগুলো কিন্তু বোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এতটাই সে ক্ষয়প্রাপ্ত। তাহলে ম্যারাসমাস হচ্ছে মাসেল ওয়েস্টিং, মাংসপেশির ক্ষয়। এবং কোন কারণে হয়? কোয়াশিয়রকার যেরকম আমরা দেখেছিলাম তীব্র প্রোটিনের অভাব হচ্ছে, ম্যারাসমাসে প্রোটিনের অভাব তো থাকছেই, কিন্তু সমগ্র শক্তি বা ক্যালোরির অভাব। সে যে ফ্যাট বা কার্বোহাইড্রেট বা প্রোটিন, এই তিনটা থেকেই তো আমরা শক্তি পেয়ে থাকি। ওভারঅল তার খাদ্য গ্রহণ এতটাই কম, এতটাই অপর্যাপ্ত যে তার তীব্র শক্তির অভাব দেখা দিচ্ছে, যে অর্থাৎ মোর অফ এনার্জি ডেফিসিয়েন্সি দ্যান অফ প্রোটিন। প্রোটিনের অভাব তো থাকছেই, কিন্তু ওভারঅল তার শক্তি গ্রহণ অত্যন্ত অপর্যাপ্ত, যার জন্য এই উপসর্গগুলো দেখা যাচ্ছে। আর কি হচ্ছে না, আমাদের দেহের বৃদ্ধি ঘটায় গ্রোথ হরমোন, প্রোটিনের অভাবে তার কি হচ্ছে, গ্রোথ হরমোনের ক্ষরণও কিন্তু কমে যাচ্ছে, যার ফলে ম্যারাসমাসের শিশুরা কিন্তু অত্যন্ত খর্বকায় হয়, ছোট্টখাটো হয়। আর দেহে কর্টিসল হরমোন কি করে না, মাংসপেশির ক্ষয় ঘটায়, তার দেহে কর্টিসল হরমোন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে তার মাংসপেশির ক্ষয়ও বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমরা দেখলাম ম্যারাসমাস। এবার এই দুটো যখন আমরা দেখলাম, ম্যারাসমাসের উপসর্গগুলো আমরা একটু দেখে নিই। অতি অবশ্যই তার বৃদ্ধি যেরূপ হওয়া উচিত, সেই বৃদ্ধি তার সঠিক হচ্ছে না, গ্রোথ রিটার্ডেশন, বৃদ্ধি ব্যাহত হচ্ছে। আর কি হচ্ছে, তীব্র মাংসপেশির ক্ষয় আমরা দেখে নিয়েছি, দেহে চর্বি একটুও নেই, লস অফ বডি ফ্যাট, যার ফলে কি হবে, এদের ওজন হ্রাস কিন্তু অনেকটা বেশি হবে। কোয়াশিয়রকারেও কিন্তু ওজন হ্রাস হয়, কিন্তু যেহেতু জল জমছে, ওজন করলে কিন্তু দেখা যাবে সেরকম ভাবে ওজনের কিন্তু পরিবর্তন বা ওজন খুব যে কম
তা কিন্তু নয়, কারণ এই ওজনের ঘাটতিটা জলের ওজন দিয়ে কিন্তু পুষিয়ে যাচ্ছে। ম্যারাসমাস রোগীদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, যেহেতু তারা অত্যন্ত রকম মাংসপেশির ক্ষয় হচ্ছে বা দেহে জল জমছেও না, সেজন্য তাদের দৈহিক ওজনের ক্ষয়টা আরো বেশি করে পরিলক্ষিত হয়। এবার দেখো, মাংসপেশি যখন ক্ষয় হচ্ছে, মুখের থেকেও কিন্তু মাংসপেশিগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যার ফলে ঠিক বৃদ্ধ বয়সে মুখটা যেরকম শুকিয়ে ভিতর দিকে ঢুকে যায়, বা একটা বাদুড়ের যেরকম মুখটা শুকিয়ে ভিতর দিকে ঢুকানো থাকে, একটি ম্যারাসমাসে আক্রান্ত শিশুরও মুখটা দেখলে কিন্তু ঠিক এরকম বৃদ্ধ বয়স বা একটি বাদুড়ের মতন মুখটা লাগবে। যার জন্য ঠিক যেরকম আমরা পড়েছিলাম, কর্ষীয়কারে জল জমে চন্দ্রাকৃতি হয়ে যায়, মুখ চাঁদের মতো ফুলে যায়, ফুল মুন ফেস পড়েছিলাম, এদের ক্ষেত্রে কিন্তু বলা হয় মাঙ্কি ফেস, কেননা মাংসপেশির ক্ষয়ের জন্য মুখটা শুকিয়ে যাচ্ছে। এবার প্রোটিনের অভাব, শক্তির অভাব, তার কিন্তু কোনো রকম যদি ইনফেকশন দেহে, কোনো রকম মাইক্রোব বা অণুজীবের সংক্রমণ যদি দেহে হয়, সেটা রোধ করার মতন তার ক্ষমতা কিন্তু নেই। সে যার জন্য কি হবে, তীব্র নানা রকম সংক্রমণ সে কিন্তু ঘটবে। একই সাথে মানসিক বিভিন্ন রকম পরিবর্তন দেখা দেবে, ঠিক আছে? তার মেজাজ খিটখিটে থাকবে, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে অতটা খেয়াল করবে না, ভীষণ রকম মেন্টাল চেঞ্জেস দেখা থাকবে, দেহের তাপমাত্রা কম থাকবে, এবং এতটাই সে রুগ্ন, এতটাই উইক হয়ে গেছে, এতটাই তার দেহ থেকে মাংসপেশি ক্ষয় হয়েছে যে তার সে এই অভাবগ্রস্ত একটা অবস্থায় তার যখন মেজাজ খিটখিটে হবে, সে যখন কাঁদবে, শিশুটি যখন কাঁদবে, তখন সে হয়তো কাঁদছে, কিন্তু কান্নার যে গলা দিয়ে যে আওয়াজটা বেরোয়, সেই আওয়াজটা কিন্তু শোনা যায় না, অথচ সে শিশু কাঁদছে। তাহলে এইরকম একটা ক্লিনিক্যাল টার্মকে বলা হয় অ্যাফোনিয়া। এবং এর বাইরে প্রোটিন আর ক্যালোরি অভাব ছাড়াও তার দেহে নানা রকম অনুপৌষ্টিক উপাদান, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ভিটামিন, বিভিন্ন খনিজ লবণের কিন্তু অভাব দেখা দেবে। তার থেকে তার ভিটামিনের অভাব, তার অ্যানিমিয়া, নানা রকম আরো উপসর্গ একসাথে এদের সাথে দেখা যায়। তাহলে আমরা ম্যারাসমাস আর কোয়াশিওকার আমরা দেখলাম, তাহলে কিছুটা আমরা পড়ার দরুন পার্থক্য করতে পেরেছি। এবার আরেকটু ভালো করে আমরা পার্থক্যগুলো দেখে নিই। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন গুলো, লং আনসার টাইপ 5 নম্বরের যে কোয়েশ্চেন গুলো থাকে, তার মধ্যে কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন তোমরা পেতেই পারো। তাহলে আমরা পার্থক্যটা দেখে নেব। পার্থক্য কিরকম হচ্ছে, অতি অবশ্যই আমরা কোয়াশিওকার আর ম্যারাসমাস দেখছি। ম্যারাসমাস কি হচ্ছে না, এতটাই রুগ্ন, এদের কিন্তু ওরকম নয় যে আরেকটা শিশু জন্ম হলো তারপর তাদের হচ্ছে, এদের কিন্তু বয়সটা অনেক আগেই হতে পারে, অর্থাৎ 1 বছরের নিচে হতে পারে। কিন্তু আমরা কোয়াশিওকারে কি পেলাম, এটা অবশ্যই হবে কখন না, শিশুর 1 বছর পার হয়ে যাওয়ার পর হবে, 1 থেকে 4 বছরের মধ্যে হবে। তীব্র প্রোটিন অভাবের জন্য কোয়াশিওকার হচ্ছে, এটা প্রোটিন অভাব তো থাকছেই, কিন্তু সমগ্র ক্যালোরির অভাব, ওভারঅল তার শক্তির অত্যন্ত অভাবের জন্য ঘটনাটা ঘটছে। অপর্যাপ্ত প্রোটিনের জন্য তার বৃদ্ধি ব্যাহত হচ্ছে, এদের মারাত্মকভাবে বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এদের বৃদ্ধি ব্যাহত বোঝা যায় না, যেহেতু দেহে জল জমে, যার জন্য দেহের ওজনটা কিন্তু খুব যে কম হচ্ছে তা নয়, কিন্তু এদের দেহের ওজন মারাত্মক রকমের কম হচ্ছে। মাংসপেশির ক্ষয় এদের খুব একটা দেখা যায় না, এদের মারাত্মক রকমের মাংসপেশির ক্ষয় দেখা যায়। মুখের কথা যেটা বললাম, এদের মুখ চন্দ্র, ফুল মুন ফেস, শুকিয়ে বাদুড়ের মতন মুখ, এবং হাড় জিরজিরে চেহারা, এদের হাড় জিরজিরে চেহারা নয়। রুক্ষ চুল, এদের চুলও কিন্তু রুক্ষ, এবং খুব যে বেশি পতাকা চিহ্ন দেখা যায় চুলে, এদের তা নয়, কিন্তু কোয়াশিওকার রোগীদের প্রোটিনের অভাবে ওটা কিন্তু ভীষণ রকম ভাবে দেখা যায়। তাহলে এগুলো হচ্ছে মূল কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য আমরা পেলাম। বয়সটা বলতে হবে, স্রোতের কথা বলতে হবে, দৈহিক ওজনের কথা বলতে হবে, কিসের অভাবে ঘটে সেটা বলতে হবে, দেহের ওজন কেন কম এবং স্রোত কেন হচ্ছে সেই কারণটা দিয়ে কিন্তু পার্থক্যগুলো তবে গিয়ে কমপ্লিট হবে। তাহলে আমরা পার্থক্যটা দেখলাম কোয়াশিওকার আর ম্যারাসমাসের। এবার আমরা চলে যাব তাহলে এর চিকিৎসা কি। দেখো, অলরেডি রোগটা হয়ে গেছে, মানে প্রতিরোধ তো আমরা করতে পারছি না, কিন্তু প্রতিকার আমাদের করতে হবে। তাহলে চিকিৎসার মধ্যে প্রাথমিকভাবে যেটা আসবে সেটা হলো তার খাদ্য সংক্রান্ত চিকিৎসা, তাকে ডায়েটারি ম্যানেজমেন্ট করতে হবে।
এবং এখানে আমি একটু বলে রাখি, যারা তীব্র অপুষ্ট শিশু, সিভিয়ারলি ম্যালনারিশ চাইল্ড যারা, তাদের কিন্তু ঘরে রেখে খুব একটা চিকিৎসা হয় না। তাদের চিকিৎসা করতে গেলে অতি অবশ্যই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়। এবং পার্টিকুলারলি কাদের বলছি আমরা তীব্র অপুষ্ট? যাদের মধ্যবাহুর পরিধি 11.5-এর নিচে, দেহে জল জমেছে, তীব্র মাংসপেশির ক্ষয় এবং মারাত্মক রকমের তাদের ওজন কম, তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাটাকে করাতে হবে। এবার যখন তাদের হাসপাতালে চিকিৎসা একটু ঠিক হলো, তখন তাদেরকে একটা কমিউনিটি বেসড, সমাজের মধ্যে অথবা হোম বেসড, ঘরের মধ্যে রেখে তাদের চিকিৎসা করা হয়। তাহলে কি চিকিৎসার, খাদ্য সংক্রান্ত চিকিৎসার মূল নীতি কি আমরা বুঝতেই পারছি। যেহেতু পুরো ঘটনাটা ঘটছে প্রোটিনের অভাবে, তাহলে তাদের খাবারটাও কিরকম হবে? তাদের খাবারটাও হবে হাই প্রোটিন, হাই ক্যালোরি, এবং এমন ভাবে খাবারটা দিতে হবে যাতে সহজে সে হজম করতে পারে। কারণ প্রোটিনের অভাবে দেহে কিন্তু খাদ্য পরিপাক করার যে উৎসেচকগুলো, সেগুলোর পরিমাণও কিন্তু কম, পাচক রসের পরিমাণও কিন্তু কম। সেজন্য খাদ্য যাতে তাড়াতাড়ি হজম করতে পারে, সেজন্য ইজিলি ডাইজেস্টেবল ফুড তাদেরকে দিতে হবে এবং অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে, অ্যাকসেপ্টেবল। অতি অবশ্যই এদের কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকম অনুপৌষ্টিক উপাদানের ঘাটতি, এই যে বললাম একটু আগে যে বিভিন্ন ভিটামিন, বিভিন্ন খনিজ লবণের ঘাটতিও কিন্তু একই সাথে পরিলক্ষিত হয়। সেজন্য শুধু যে ক্যালোরি আর প্রোটিনের উপর সব ফোকাস থাকবে তা কিন্তু নয়, তাদের আলাদা করে সাপ্লিমেন্ট দরকার। তাদের অনুপূরক দিতে হবে কিসের? তাদের দিতে হবে ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো তাদেরকে দিতে হবে আলাদা করে। বিভিন্ন খনিজ লবণ এবং বিভিন্ন ভিটামিন তাদের আলাদা করে দিতে হবে, যাতে সেইগুলোর অভাবের যে উপসর্গগুলো সেগুলো যাতে তাদের না দেখা যায়। এই সময় বিশেষ করে যেটা খুব সহজে শিশুরা গ্রহণ করতে পারে সেটা হলো পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ, এবং স্কিমড মিল্ক হতে হবে, যে কেননা তাদের অলরেডি পেটের সমস্যা রয়েছে, হজম ক্ষমতা কম, সেজন্য অতিরিক্ত ফ্যাট যুক্ত মিল্ক পাউডার কিন্তু তাদের চলবে না। তাদের ফ্যাট ফ্রি বা স্কিমড মিল্ক পাউডার ভীষণ ভালো কাজে দেবে। এবং খাদ্যের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনি বা গুড়, সুগার, জ্যাগেরি, একই সাথে বিভিন্ন রকম দানা শস্য, ডাল, পাকা কলা, এগুলো কিন্তু দৈনিক তাদের খাদ্য তালিকায় রাখতে হবে, যাতে তাদের ধীরে ধীরে ওজনটা বাড়তে থাকে। তাহলে যখন আমরা পুষ্টিগত চাহিদাতে আসব, তাহলে প্রাথমিকভাবে তাদের শক্তির চাহিদা অন্যান্য শিশুদের তুলনায় কিন্তু অনেকটা বেশি। 2 বছরের নিচে যারা, তাদের চাহিদাটা কিন্তু প্রায় 200 কিলো ক্যালোরি পার কেজি দৈহিক ওজনের মতন চলে যায়। কিন্তু 2 বছরের উপরে যারা, তাদের 150 থেকে 175 কিলো ক্যালোরি পার কেজি দৈহিক ওজন তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে শক্তির চাহিদা। এবার আসছি প্রোটিনের চাহিদা। প্রোটিনের চাহিদা মারাত্মক রকমের বেশি। প্রত্যেক কেজি দৈহিক ওজনের জন্য কম করে 5 গ্রাম করে প্রোটিন দৈনিক এদের কিন্তু দিতে হবে। এবং অতি অবশ্যই, যেটা একটু আগে বললাম স্কিমড মিল্ক পাউডার, সেটা হতে পারে, তারপর ছোলার, ভাজা ছোলার ছাতু, সেটা খাদ্যের মাধ্যমে দেওয়া যেতে পারে। এবং একই সাথে যেটা মাথায় রাখতে হবে, এদের কিন্তু উদ্ভিজ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন দুটোই দিতে হবে। সেটা যদি 3:1 রেশিওতে হয়, তাহলে এদের ওজনের বৃদ্ধিটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। তাহলে আমরা এনার্জি দেখলাম, প্রোটিন দেখলাম, এবার আমরা চলে যাচ্ছি ফ্যাট। ফ্যাটের দৈনিক চাহিদা কিন্তু মোট শক্তি চাহিদার অন্তত 30 থেকে 40% হবে। এবং এই 30 থেকে 40% ফ্যাটের গ্রহণ কিন্তু একেবারে শুরুর দিকে, মানে তার যখন রোগটা ধরা পড়লো, চিকিৎসা সবে শুরু হয়েছে, তখনই কিন্তু তার এত উচ্চ পরিমাণে ফ্যাট সে হজম করতে পারবে না। সেজন্য চিকিৎসার শুরুর দিকে এত উচ্চ পরিমাণে ফ্যাট দেওয়া হয় না, আর একটু পরের দিকে গেলে তখন তাকে উচ্চ পরিমাণে ফ্যাট দেওয়া হয়। ভিটামিন, ভীষণ রকম ভাবে এদের ভিটামিন এর অভাব কিন্তু পরিলক্ষিত হতে পারে। সেই জন্য যাহাতক ধরা পড়ছে সে অপুষ্ট, তাহাতক তাকে কিন্তু আমরা ভিটামিনের যখন ক্লাস করেছিলাম তখন আমরা দেখেছি যে ধরা পড়ার সাথে সাথে 50,000 IU ভিটামিন এ তাকে দিতে হয়। যদি 1 বছরের নিচে বয়স হয়, তাহলে সেইটা দিয়ে দেওয়া হয় যাহাতক তার ধরা পড়লো যে তার অসুখ রয়েছে। একই সাথে অন্যান্য যে ভিটামিন গুলো রয়েছে, অন্যান্য যে খনিজ লবণ গুলো রয়েছে, প্রত্যেকটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডাক্তারি মত অনুযায়ী তাদেরকে দেওয়া হয়। তাদের খাদ্যের সাথে
অনুপূরক হিসেবে আলাদা করে সাপ্লিমেন্ট হিসেবে তাদেরকে দেওয়া হচ্ছে। এছাড়া খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তাদের দেখা যায় যেহেতু তাদের হজমের গোলযোগ, তাদের ডায়রিয়া হতে পারে, সেই জন্য ওআরএস পর্যাপ্ত পরিমাণে তাদের প্রত্যেক দিন কিন্তু দেওয়া উচিত, যতক্ষণ না ডায়রিয়া সারছে। ডায়রিয়া সেরে গেলে তখন ওআরএস এর প্রয়োজনটা মিটে যায় ঠিকই, এবং তাদের বাড়তি আয়রন বা লোহা তাদের চাহিদা কিন্তু বেড়ে যায়, যেহেতু তাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা হওয়ার প্রবণতা রয়েছে। সেজন্য 6 মিলিগ্রাম পার কেজি দৈহিক ওজন এবং 1000 মিলিগ্রাম ফলিক অ্যাসিড এই স্ট্রেংথের কিন্তু পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড গ্রহণযোগ্য তাদের ক্ষেত্রে। তাহলে ওভারঅল একটা অত্যন্ত অপুষ্ট শিশু, সিভিয়ারলি ম্যালনারিশ চাইল্ড, তার শক্তি, তার প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং আলাদা করে আনুষঙ্গিক যে রোগগুলো রয়েছে তার জন্য এক্সট্রা কি খাওয়ার প্রয়োজন সেটা আমরা এই স্লাইডের মাধ্যমে দেখলাম। এইবারে এটাতে গেল চিকিৎসা। এবার আমরা চলে যাচ্ছি এই চিকিৎসা করার জন্য কিছু সংস্থা বিশেষ কিছু খাদ্য বানিয়েছে। সেই সংস্থাগুলোর মধ্যে পিএম কে চিকিৎসা করার জন্য দুটো সংস্থার খুব উল্লেখযোগ্য দুটি প্রোডাক্ট, একটি হচ্ছে সিনি চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, একটি এনজিও, তারা একটি উচ্চ প্রোটিন উচ্চ ক্যালোরি সমৃদ্ধ গুঁড়ো পাউডার বানিয়েছে যার নাম দিয়েছে নিউট্রিমিক্স, সিনি নিউট্রিমিক্স। দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি হাই প্রোটিন হাই ক্যালোরি ডেন্স ফুড সিনি নিউট্রিমিক্স। তাহলে তারা এটা কিভাবে বানিয়েছে, যে 500 গ্রামের প্যাকেট আমরা এখানে দেখছি, সেই 500 গ্রামের প্যাকেটে থাকে অলমোস্ট 70 গ্রাম প্রোটিন এবং 1700 ক্যালোরি। কি থাকে, 400 গ্রাম শুকনো খোলায় ভেজে গমটাকে গুঁড়ো করা এবং 100 গ্রাম ছোলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এছাড়া থাকছে চিনেবাদাম এবং আলাদা করে বেশ কিছু খনিজ লবণ ও ভিটামিন অ্যাড করা থাকে। তার মধ্যে রয়েছে আয়োডিন, আয়রন, ভিটামিন এ, ভিটামিন ই, জিঙ্ক, সেলেনিয়াম। এই পুরোটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কাদের জন্য, যাদের ওজন অনেকটা কম এবং তাদের সেই ওজন থেকে তাদের বয়সী স্বাভাবিক যে বাচ্চারা সেই ওজনে পৌঁছাতে গিয়ে তাকে যে ক্যাচ আপ গ্রোথ আমরা বলি, অর্থাৎ ছুতে হবে, সে অপুষ্ট কিন্তু পুষ্ট বাচ্চার ওজনটা তাকে ছুতে হবে, সেই ক্যাচ আপ গ্রোথের জন্য এই নিউট্রিমিক্স পাউডার অত্যন্ত জরুরি একটা খাদ্য হয়ে দাঁড়ায়। এর বাইরে NIN অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হায়দ্রাবাদ, ICMR এর অংশ, তারাও কিন্তু অপুষ্ট শিশুদের জন্য বিশেষ একটি এই হাই প্রোটিন হাই ক্যালোরি পাউডার তৈরি করেছে এবং সেটার নাম কি, সেটার নামও কিন্তু ICMR এর NIN নিউট্রিমিক্স। কি রয়েছে, এটার যে প্যাকেট রয়েছে 50 গ্রামের প্যাকেট যদি আমি ধরি, তাহলে 100 গ্রামের প্যাকেট যদি আমরা ধরি, তাহলে 40 গ্রাম ভেজে গুঁড়ো করা গম, তারপর হচ্ছে ছোলা, সেটাকেও কিন্তু ভেজে গুঁড়ো করা 16 গ্রাম, তার সাথে থাকছে চিনেবাদাম 10 গ্রাম, সেটাও কিন্তু ভেজে গুঁড়ো করা, এবং গুড় দিয়ে 20 গ্রাম গুড় দিয়ে মিশিয়ে সেটাকে খাওয়ানো হচ্ছে। 100 গ্রাম এই যে মিক্সচার, সেই মিক্সচারের 100 গ্রাম থেকে 330 কিলো ক্যালোরি পাওয়া যায় এবং প্রায় 11.5 গ্রামের কাছাকাছি প্রোটিন পাওয়া যায়। তাহলে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা খুব অপুষ্ট শিশু তাদের ওই ক্যাচ আপ গ্রোথটাকে করার জন্য। তাহলে আমরা দেখলাম যে চিকিৎসা কি করতে হবে এবং বিভিন্ন সংস্থা কি তৈরি করেছে। এইবার আমরা চলে যাচ্ছি প্রতিরোধ, যাতে শিশুদের মধ্যে এই পিএম রোগটা না হয় তার জন্য কি কি করা হচ্ছে। তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এই দুটি সংস্থা একযোগে বিশেষ কিছু নির্দেশিকা দিয়েছে, যেটা শিশু জন্মানোর আগে থাকতে, মানে মা যখন গর্ভবতী তখন থেকে শিশুর অন্তত 4-5 বছর বয়স অবধি এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কি কি না, একদম প্রথমে আমরা দেখছি যে নিউট্রিশন এডুকেশন ফর দ্য ফ্যামিলি, অর্থাৎ পুরো পরিবারের পুষ্টি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরিবার যদি পুষ্টি সংক্রান্ত শিক্ষা লাভ করে তাহলে কিন্তু গর্ভবতী মা, সদ্যজাত শিশু, একটু বড় শিশু
2 বছর হোক 5 বছর হোক তাদের কিন্তু পর্যাপ্ত খাদ্য গ্রহণ হতে পারে এবং তারা সেই ব্যাপারগুলো জানে যে কোন খাবার থেকে আমি কি পেতে পারি বা কোনটা খাওয়া উচিত, সেটা কিন্তু একমাত্র পুষ্টি শিক্ষার দরুন আসবে। সেক্ষেত্রে হু আর ফাও প্রথমেই বলেছে যে স্বাস্থ্যের উন্নতির জন্য ফর বেটারমেন্ট অফ হেলথ প্রথমেই যেটা আসবে সেটা হলো নিউট্রিশন এডুকেশন। তারপর কি, গর্ভবতী এবং প্রসূতি নারীদের যে বর্ধিত চাহিদা, সেই চাহিদার সময় তাদের যে পরিপূরক খাদ্য পাওয়ার কথা সেইটা তাদেরকে দিতে হবে এবং মা শিশুকে যেন স্তন্যপান করা, এই সচেতনতা, অ্যাওয়ারনেস, ব্রেস্ট ফিডিং যে করাতে হবে সেই সচেতনতাটা গড়ে তুলতে হবে। একই সাথে কি থাকছে, যে খাবারটা হবে সেই খাবারটা হবে লো কস্ট, কম খরচে পুষ্টিকর খাবার যাতে খাওয়া যায় এবং পুরো পরিবারের কল্যাণের জন্য ফ্যামিলি স্পেসিং, ফ্যামিলি প্ল্যানিং তো থাকছেই, অর্থাৎ পুরো পরিবারে কটা শিশু তারা নেবে এবং দুটো শিশুর মধ্যে ব্যবধান, স্পেসিং যেটাকে বলা হয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যাতে পরবর্তীকালে কোনো অপুষ্ট শিশু না জন্মায় বা দ্বিতীয় শিশু জন্মানোর পর প্রথম যে শিশু জন্মে গেছিল যার জন্য কর্কট রোগটা হয় সেটা যাতে এড়ানো যায়, সেজন্য এই স্পেসিং এর ব্যাপারে কিন্তু ভীষণ জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর কি রয়েছে, স্পেসিফিক প্রিভেনশন, অর্থাৎ কিছু নির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা। কিসের কিসের না, ইমিউনাইজেশন, ফর্টিফিকেশন। নির্দিষ্ট প্রত্যেকটা দেশে একটা নির্দিষ্ট কি রয়েছে, টিকাকরণ সূচি রয়েছে। প্রত্যেকটি শিশুরই সে নির্দিষ্ট টিকাকরণ সূচি অনুযায়ী তার সমস্ত টিকাকরণ কিন্তু সম্পূর্ণ করা দরকার। না করলেই সে নানা রকম রোগ জড়িতে ভুগবে এবং রোগে ভুগবে মানে তার কিন্তু খাদ্য গ্রহণ কম হবে এবং সে অপুষ্ট হবে। তো সেই অপুষ্টির হাত থেকে রোধ করার জন্য অবশ্যই সঠিক মাত্রায় তার টিকাকরণটা কমপ্লিট হওয়া দরকার এবং সাপ্লিমেন্টেশন, অর্থাৎ যখন ভিটামিনের তেল খাওয়ার সেটা গ্রহণ করা, ICDS এ গিয়ে যা যা খাদ্য গ্রহণ করা এক্সট্রা করে সেগুলো নেওয়া, সবই কিন্তু এই সাপ্লিমেন্টেশনের মধ্যে পড়বে। এবং 3 নম্বর যেটা রয়েছে সেটা হলো আর্লি ডায়াগনোসিস অফ ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ দ্রুত বা অনেক আগে আমার চিহ্নিতকরণ যে আমার এই রোগটা হয়েছে। এবং পার্টিকুলারলি অপুষ্টির ক্ষেত্রে এটা খুব ভালো করে করা যায় যদি গ্রোথ চার্ট, অর্থাৎ শিশুর বিকাশের চিত্র যদি ফলো করা হয়। গ্রোথ চার্টটা কেন ইম্পর্টেন্ট না, সেই চার্টে লাইনটা দেখলেই যে মা পড়াশোনাও জানে না সেও বুঝে যেতে পারবে যে তার শিশুর বৃদ্ধিটা উপরের দিকে যাচ্ছে না তলার দিকে যাচ্ছে না বৃদ্ধি হয়নি একই রকম রয়েছে। অর্থাৎ গ্রোথ মনিটরিং, প্রত্যেক মাসে নিয়ম করে শিশুদের ওজন করা এবং দেখা যে তার ওজনটা কতটা বাড়ছে। এছাড়াও বিভিন্ন সংক্রমণের চিকিৎসা, টাইমলি চিকিৎসা করতে হবে। ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া হলে তার রিহাইড্রেশন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ORS গ্রহণ, তার শরীরটাকে ঠিক রাখতে হবে, না হলে কিন্তু আবার সে অপুষ্টির দিকে চলে যাবে। এবং ডিওয়ার্মিং, অর্থাৎ কৃমিনাশক যে ওষুধগুলো হয় যেমন অ্যালবেন্ডাজোল ছবি রয়েছে সেইটা কিন্তু অত্যন্ত দরকারি। এবং অ্যাডিকুয়েট উইনিং, অর্থাৎ 6 মাস অবধি সে তো মাতৃদুগ্ধ পান করছেই, অলরেডি মাতৃদুগ্ধ পানের বিষয়ে সচেতনতার কথা একদম প্রথমে বলে দিয়েছে খুব, এবং পরবর্তীকালে তার 6 মাস পর যখন বাড়ির খাওয়ার কথা হচ্ছে সেই উইনিং ফুডটাও কিন্তু যেন পর্যাপ্ত পরিমাণে হয় তার দিকেও নজর দিতে হবে। তাহলে এই যে নির্দেশিকাগুলোকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই টিকাকরণ আসছে, শিশুর টিকাকরণ, এটা একটা প্রতিরোধ ব্যবস্থায় আসছে। মাতৃদুগ্ধ পান, তারপর হচ্ছে বৃদ্ধির পর্যবেক্ষণ, গ্রোথ মনিটরিং যেটাকে আমরা বলছি, তারপর হচ্ছে বিভিন্ন রকম কৃমিনাশক ওষুধ গ্রহণ এবং পর্যাপ্ত তোলা খাবার দেওয়া 6 মাস পর থেকে। এইগুলো যদি, এবং একই সাথে রয়েছে পুষ্টি শিক্ষা এবং যেটা বলছি ফ্যামিলি প্ল্যানিং আর ফ্যামিলি স্পেসিং, অর্থাৎ পরিবার পরিকল্পনাই শুধু নয়, দুটো শিশুর মধ্যে ব্যবধান, ফারাক অন্তত যেন 2.5 বছরের হয়। এই নির্দেশিকাগুলো কিন্তু একেবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দেওয়া। কেন দেওয়া? যাতে অপুষ্ট বা অপুষ্টি ঘটনাটা যাতে না ঘটে শিশুদের মধ্যে। তাই এটা আমরা দেখলাম হু এবং ফাও তারা কি বলেছে। এবার ভারত সরকার কি বলছে। এই অপুষ্টি প্রতিরোধের জন্য ভারত সরকারও কিন্তু বেশ কিছু নির্দেশিকা তারা দিয়েছে, এবং কাদের মাধ্যমে দিয়েছে? ফুড অ্যান্ড নিউট্রিশন কাউন্সিল, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অর্থাৎ পরিবার কল্যাণ মন্ত্রক, এবং সেটা কোন ডিপার্টমেন্ট
উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার ডেভেলপমেন্ট, অর্থাৎ এটি হলো মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর। এই মিনিস্ট্রির এই দপ্তর, এই মন্ত্রকের এই দপ্তর, মিনিস্ট্রির এই ডিপার্টমেন্ট। আর কার মাধ্যমে করছে তারা? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম, যেটাকে আমরা ICDS বলে থাকি। তাহলে এতগুলোর মাধ্যমে কিন্তু ভারত সরকার চেষ্টা করছে যাতে PEM রোগটাকে তারা প্রতিরোধ করতে পারে। তাদেরও বক্তব্য কিন্তু অনেকটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী কিন্তু তাদের অনেকটা বক্তব্য যাচ্ছে। কিরকম? একদম প্রথমে ইউজ অফ গ্রোথ চার্ট, অর্থাৎ বৃদ্ধির পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। কার দ্বারা পর্যবেক্ষণ? না, বৃদ্ধির বিকাশের চার্ট তাদেরকে দিয়ে করতে হবে। ব্রেস্ট ফিডিং টিল 2 years, অর্থাৎ শিশুর 2 বছর বয়স অবধি মাতৃদুগ্ধ পান করানো প্রয়োজন। প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ প্রাথমিকভাবে প্রথম 6 মাসে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করবে শিশু। অন্য কিছু পান করলে তার আবার সংক্রমণের সমস্যা থাকবে, তার থেকে অপুষ্টি হতে পারে। সেজন্য প্রথম 6 মাস সম্পূর্ণরূপে শুধুমাত্র মাতৃদুগ্ধ, এবং 6 মাসের পর থাকে মাতৃদুগ্ধর সাথে ঘরে তৈরি তোলা খাবার। 3 নম্বরে আমরা কি দেখছি? সাপ্লিমেন্টারি ফিডিং ফ্রম 6 months, এক্ষুনি বললাম 6 মাস পর থেকে তোলা খাবার। তারপর কি রয়েছে? ঘরে তৈরি অত্যন্ত কম খরচে পুষ্টিকর খাবার, যেটা কিরকম হবে? ক্যালোরি ডেন্স এবং প্রোটিন ডেন্স, অর্থাৎ পর্যাপ্ত প্রোটিন এবং ক্যালোরির ঘনত্ব থাকবে। কারণ শিশুদের আমরা জানি তাদের কিন্তু স্টামাক ক্যাপাসিটি, অর্থাৎ পেটে খাবারের পরিমাণ, আয়তনটা কিন্তু অত্যন্ত কম। তাদের পাকস্থলীর আয়তন খুব কমের দরুন তা কিন্তু অল্প করে বারে বারে তাকে খাওয়াতে হবে। সেজন্য যদি অত্যন্ত তরল খাবার দিয়ে দেওয়া হয় তার কিন্তু পেটটা ভরে গেল, কিন্তু তরল খাবার দিলে কি হবে? সেখানে কিন্তু প্রোটিন বা এনার্জি ঘনত্ব নেই। সেজন্য ঘনত্বযুক্ত খাদ্য তাদেরকে দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। কিরকম? না, ঘরে তৈরি খাবার, সিম্পল চালে ডালের খিচুড়ি, ডালিয়া বা ডালের খিচুড়ি, তার মধ্যে কিছু সবজি দেওয়া রয়েছে, এটাই কিন্তু যথেষ্ট পুষ্টিকর খাবার। বিশাল কিছু পয়সা খরচা করে কিন্তু আমরা পুষ্টিকর খাবার শিশুদের ক্ষেত্রে কিন্তু আমরা একেবারেই বলে থাকি না, বা ভারত সরকারের তরফ থেকে সবসময় বলা হয় যে অত্যন্ত কম মূল্যের কিন্তু অত্যন্ত পুষ্টিকর খাবার আমরা ঘরেই তৈরি করে দিতে পারি। ডাল, রুটি, সবজি, এগুলো সবই কিন্তু পুষ্টিকর খাবার। শিশুদের ক্ষেত্রে যেটা করা হয়, যখন তাকে তোলা খাবার শুরু করা হয় তখন তাকে শুধু সেদ্ধ খাবারের উপর রাখা হয়। এখানেও কিন্তু একটা বড় ভুল করা হয়। সেদ্ধ খাবার মানে তেলের পরিমাণ কম, আর তেলের পরিমাণ কম মানেই কি হচ্ছে না, তার কিন্তু ওই ক্যালোরি ডেন্সিটি বা ক্যালোরির যে ঘনত্ব হওয়া উচিত সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, যার ফলে সে কিন্তু আবার তার অপুষ্টির দিকে চলে যাবে। সেজন্য প্রতিটা রান্নায় যেন তার তেল থাকে। আর কি রয়েছে না, নিউট্রিশন এডুকেশন, অর্থাৎ পুষ্টি শিক্ষা। সব পরিবারের জন্য পুষ্টি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা বিভিন্ন রকম স্বাস্থ্য কেন্দ্রে হতে পারে, সেটা ICDS কেন্দ্রে হতে পারে, ঘরে গিয়ে আশা দিদিরা দিতে পারে, কিন্তু পুষ্টি শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। শুধুমাত্র খাদ্য সংক্রান্ত ব্যাপারে নয়, পরিবার পরিকল্পনা অত্যন্ত জরুরি, যাতে করে প্রত্যেকটি শিশু ঘরের যেন পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে। কারণ যেখানেই পরিবারের সদস্য সংখ্যা বেশি সেখানে পার হেড, অর্থাৎ মাথা পিছু খাদ্যের পরিমাণ কিন্তু কমে যায়। সেজন্য পরিবার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অপুষ্টি প্রতিরোধে। আর কি রয়েছে না, সেক্স ডিসক্রিমিনেশন টু বি অ্যাভয়েডেড, অর্থাৎ একই পরিবারের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য করা। একটা প্রথাগত একটা ধারণাই রয়েছে যে পরিবারে যে ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের মধ্যে কিন্তু অনেকটা ফারাক করা হয়। কিরকম করা হয়? হয়তো খাদ্যের ব্যাপারে ছেলেদেরকে বেশি দেওয়া হলো কিন্তু মেয়েদেরকে কম দেওয়া হলো, কিন্তু একটা শিশু যখন থাকে তাদের কিন্তু চাহিদার ফারাক একেবারেই থাকে না। একটি ছেলে শিশুর যতটা চাহিদা একটি মেয়ে শিশুরও ঠিক ততটাই চাহিদা। সেজন্য এই ফারাক কিন্তু একেবারেই করা উচিত না, করলে কিন্তু আবারও সেই মেয়ে সন্তান অপুষ্টির দিকে চলে যাবে। আর কি রয়েছে? ICDS এ যে খাবারটি দেওয়া হয়, যেটাকে খিচুড়ি স্কুল বলা হয়, সেই খাবারটি কিন্তু তার নট আ সাবস্টিটিউট ফর হোম মিল, অর্থাৎ পরিবারে যে খাবারটা খাচ্ছে সেই খাবারের বদলে কিন্তু তাকে স্কুলে সেই খাবারটা দেওয়া হচ্ছে না। পরিবারে সে যেই খাবারটা খাচ্ছে সেটা তো খাবেই, সেই খাবারের যদি ঘাটতি থেকে থাকে সেই ঘাটতিটা পূরণ করার জন্য অনুপূরক খাদ্য হিসেবে ICDS এর খাবারটা দেওয়া হচ্ছে বা স্কুলে মিড ডে মিলটা দেওয়া হচ্ছে। একেবারেই সেটা কিন্তু ঘরের খাবারের বদলে দেওয়া হচ্ছে না। ঘরের খাবারের সঙ্গে
এক্সট্রা সেটা দেওয়া হচ্ছে, সেইটা তাদেরকে কিন্তু ভালো করে বোঝানো। ইমিউনাইজেশন অর্থাৎ নির্দিষ্ট টিকাকরণ সূচি অনুযায়ী নির্দিষ্ট বয়সের শিশুর টিকাকরণ সম্পূর্ণ করা দরকার। আর কি রয়েছে না, যে নুনটা ব্যবহার হবে সেটি আয়োডাইজ সল্ট, আয়োডিন যুক্ত লবণ, যাতে শিশুর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট, মস্তিষ্কের বিকাশ যাতে ভালো হয়। এছাড়াও টাইমলি তাকে কিন্তু লোহা এবং ফলিক অ্যাসিডের যে পরিপূরক খাবার দেওয়া হয় সেটা গ্রহণ করতে হবে, এবং অতি অবশ্যই শিশুদের ক্ষেত্রে কৃমি ওষুধ সেবন করতে হবে, ডিওয়ার্মিং ট্যাবলেট। তাহলে ওভারঅল এই যে অ্যাডভাইস গুলো দিয়েছে ভারত সরকারের তরফ থেকে, এই প্রত্যেকটা অ্যাডভাইস যদি ফলো করা হয়, প্রত্যেকটা নির্দেশিকা যদি ফলো করা হয়, তাহলে কিন্তু ভীষণ রকম ভাবে অপুষ্টি প্রতিরোধ করা সম্ভব। তাহলে এই নির্দেশিকাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লং কোশ্চেনের জন্য। এবার আমরা তাহলে মোটামুটি দেখলাম যে পিইএম কত রকমের হয়, কিভাবে ভাগ করা হয়, উপসর্গগুলো কি কি, প্রধান দুটো সেটা হচ্ছে কোয়াশিওকার আর ম্যারাসমাস, তাদের পার্থক্য দেখলাম। একই সাথে আমরা পড়লাম যে বিভিন্ন রকম সংস্থা তারা কি কি খাবার বের করেছে এই অপুষ্টি শিশুদের যাতে ঠিকঠাক ভাবে আমার ওজনটা বাড়ানো যায় তার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি নির্দেশিকা দিয়েছে অপুষ্টি এড়ানোর জন্য, একই সাথে ভারত সরকারের কি নির্দেশিকা অপুষ্টি এড়ানোর জন্য, সেটাও আমরা দেখলাম। এবার এই অংশ থেকে আমাদের কি কি সম্ভাব্য কোয়েশ্চেন হতে পারে সেটা আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে কি রয়েছে, ডিফাইন পিএম অ্যাকর্ডিং টু হু, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী পিইএম এর সংজ্ঞা দাও, সেটা একটা হতে পারে। আর কি, ফুল ফর্ম অফ পিসিএম, পিসিএম কথাটার পুরো নাম দাও, এবং বর্তমানে এই পিসিএম কে কোন নামে অভিহিত করা হয়, হোয়াট ইজ দ্য কারেন্ট নেম অফ দিস টার্ম পিসিএম। স্টেট দ্য সিন্ড্রোমাল ক্লাসিফিকেশন অফ পিএম, অর্থাৎ উপসর্গ দিয়ে কিভাবে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের তুমি শ্রেণীবিভাগ করবে, সবই কিন্তু 2 নম্বরের কোশ্চেন এগুলো। নেম দ্য 2 ক্লাসিক্যাল ফর্মস অফ পিএম, দুটি খুব উল্লেখযোগ্য পিএম এর উপসর্গের নাম লেখো। উত্তর হচ্ছে ম্যারাসমাস আর কোয়াশিওকার। আর কি হতে পারে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কোয়াশিওকার মিন, হাউ ডিড ইট অরিজিনেট, অর্থাৎ কোয়াশিওকার শব্দটির অর্থ লেখো এবং এই শব্দটির উৎপত্তি কি, কোথা থেকে এসছে। অলরেডি আমরা পড়ে নিয়েছি, আফ্রিকার ঘানার রাজধানী আকরা, সেখানকার ভাষার গা ভাষা, সেই ভাষার থেকে এসছে কোয়াশিওকার শব্দটা। হোয়াট ইজ কোয়াশিওকার, কোয়াশিওকার কি এবং কারা এই রোগে আক্রান্ত হয়, এখানে কিন্তু বয়সটা লিখতে হবে যে কোন বয়সে শিশুরা আক্রান্ত হয়। শুধু শিশু যদি উত্তরে লেখা থাকে তাহলে কিন্তু অনেকটা নম্বরটা তোমরা নাও পেতে পারো, কারণ এখানে পার্টিকুলারলি মেনশন করে দিতে হবে কোন বয়স। ম্যারাসমাস কি, কারা ম্যারাসমাসে আক্রান্ত হয়, এখানেও তাই, ম্যারাসমাস রোগটা কি সেটা বলবে, কিভাবে হয়, এবং শব্দটার অর্থ একই সাথে কোন বয়স এটা দেখা যায়। হোয়াট ইজ ম্যারাসমিক কোয়াশিওকার, বলেছিলাম যে কোয়াশিওকার রোগটা হয়নি, হওয়ার ঠিক মানে কোয়াশিওকার রোগেরও কিছু উপসর্গ রয়েছে, সম্পূর্ণ সব না থাকলেও, আবার ম্যারাসমাস রোগের উপসর্গ রয়েছে সব রকম উপসর্গ না থাকলেও। দুটো রোগেরই উপসর্গগুলো একসাথে যদি যে শিশুর মধ্যে দেখা দিচ্ছে তখন সেরকম অবস্থাকে বলা হয় ম্যারাসমিক কোয়াশিওকার। আর কি আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, এটা নতুন সিলেবাসে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এসএএম আর এমএএম, এই দুটোর পুরো নাম লিখতে আসতে পারে। এসএএম সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন আর এমএএম মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এই দুটো টার্ম গুছিয়ে ইংলিশে যদি লিখতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা শর্ট কোশ্চেনে এরকম ভাবে যদি গুছিয়ে পয়েন্ট করে লিখতে পারো তাহলে 2A2 কিন্তু কোনো অসুবিধাই নয় স্কোর করা। তাহলে এবার আমরা শর্ট কোশ্চেনের পরে একটু দেখে নেব যে আমাদের সম্ভাব্য কি কি লং কোশ্চেন হতে পারে। লং কোশ্চেন হচ্ছে এগুলো সবই 5 নম্বরের কোশ্চেন, এবং 5 নম্বরে কিছু আলাদা করে পার্ট কোশ্চেন দিয়েও কিন্তু থাকতে পারে। যেমন দেখো এখানে রয়েছে ডিফাইন পিএম, পিএম এর সংজ্ঞা দাও, কি কি কারণে পিএম হতে পারে। এটা কিন্তু কারণগুলো 3টে আলাদা ভাগে, জৈবিক কারণ কি কি, অর্থসামাজিক কারণ কি কি, এবং এর বাইরেও পরিবেশগত কারণ কি কি, এরকম ভাগে যদি গুছিয়ে লেখো তাহলে খুব ভালো নম্বর স্কোর করতে পারবে। ডিসক্রাইব দ্য এসেনশিয়াল এন্ড অকেশনাল সিমটমস অফ কোয়াশিওকার, অর্থাৎ কোয়াশিওকার রোগের নিত্য কিছু লক্ষণ এবং এর বাইরে অন্যান্য লক্ষণগুলি আলোচনা করো। ডিসক্রাইব দ্য ম্যানিফেস্টেশনস অফ ম্যারাসমাস, অর্থাৎ ম্যারাসমাস রোগের লক্ষণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। নেম দ্য 2 ক্লাসিক্যাল ফর্মস অফ পিএম, ডিসক্রাইব দ্য নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অফ আ পিএম চাইল্ড, অর্থাৎ
পিএম এর দুটি প্রধান উপসর্গের নাম লেখো এবং একটি পিএম এ আক্রান্ত শিশুর পুষ্টিগত চাহিদা বা পুষ্টিগত চিকিৎসা কিভাবে করা হয়। সেখানে কিন্তু পথ্যের নীতিটা আগে দেবে যে তাদের ডায়েটটা কিরকম হবে, হাই ক্যালোরি বা প্রোটিন ডেন্স, এনার্জি ডেন্স, অ্যাডিকুয়েট ইলেক্ট্রোলাইট, সেটা আগে পথ্যের নীতিটা লিখে দেবে। তারপর তোমরা লিখবে যে এনার্জি কতটা দিতে হবে বা প্রোটিন তার দৈনিক চাহিদা কতটা, কতটা তার ফ্যাট আসবে, মোট শক্তির কতটা আসবে, কিরকম প্রোটিন খেতে হবে, এনার্জি ডেন্স কিভাবে করা হবে, ভিটামিন এক্সেট্রা কি কি দেওয়া হবে, মিনারেলস কি দেওয়া হবে, এটা কিন্তু গুছিয়ে পয়েন্ট করে করে লিখতে হবে। 5টা পয়েন্ট রয়েছে, দেখবে বিভিন্ন বইতে পেয়ে যাবে এবং প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট এখানে, কেননা বলে দিয়েছে ডেসক্রাইব, মানে তোমাকে ব্যাখ্যা করতে হবে পুরোটা। হোয়াট আর দ্য স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট টু প্রিভেন্ট পিএম, অর্থাৎ পিএম রোগ প্রতিরোধের জন্য ভারত সরকার কি ব্যবস্থা নিয়েছে। সেক্ষেত্রে ভারত সরকারের তরফে যে নির্দেশিকাগুলো রয়েছে পরিবার কল্যাণ মন্ত্রক থেকে, সেই মন্ত্রকের নির্দেশিকাগুলো গুছিয়ে প্রত্যেকটা লিখতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। কোয়াশিয়কার এবং ম্যারাসমাসের পার্থক্য লেখো, এটাও সুন্দর কলম করে ছোট্ট থেকে তোমরা যেরকম লিখেছো যে কি বিষয় তোমরা পার্থক্য করছো সেই বিষয়টা বাদিকে রাখবে এবং তারপর দুটো আলাদা হেডিং করবে, করে ওই বিষয়ের ভিত্তিতে ম্যারাসমাসের কি পয়েন্ট লিখছো এবং কোয়াশিয়কার কি পয়েন্ট লিখছো পরপর সাইড বাই সাইড লিখে গুছিয়ে লিখলেই কিন্তু এটাতেও ফুল মার্কস তোমরা পেতে পারো। তারপরে কি হু এবং ফাও কি পদ্ধতিতে পিএম এর প্রতিরোধ তারা নির্দেশিকা দিয়েছেন। তাহলে এটাও কিন্তু ফাও এবং হু এর যে নির্দেশিকাগুলো রয়েছে প্রত্যেকটা গুছিয়ে লিখতে হবে। হাউ ইজ এ চাইল্ড সাফারিং ফ্রম পিএম ট্রিটেড উইথ ডায়েট, অর্থাৎ খাদ্যের মাধ্যমে তুমি কিভাবে পিএম এ আক্রান্ত শিশুর চিকিৎসা করবে। এখানেও তাই, যখনই খাদ্যের মাধ্যমে চিকিৎসা আসবে, চিকিৎসা কথাটা যখনই আসবে তখনই প্রথমেই উল্লেখ করতে হবে যে একটি সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন শিশু, তাকে কিন্তু হাসপাতালে রেখে চিকিৎসা করতে হবে। সে যখন একটু ঠিক হবে তখন তাকে ঘরে এনে বা কমিউনিটি বেসড বা তোমার পরিবারের মধ্যে রেখে তার চিকিৎসা হবে এবং সেই চিকিৎসাটা কিরকম হবে, পথ্যের দ্বারা, খাদ্যের দ্বারা চিকিৎসা হবে এবং প্রত্যেকটা পয়েন্ট এখানে মেনশন করতে হবে, এনার্জি, প্রোটিন বা ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস গুছিয়ে লিখলে তবেই কিন্তু এই পুরো ব্যাখ্যাটা কমপ্লিট হবে। তাহলে ওভারঅল আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা পড়লাম হচ্ছে পিইএম, অর্থাৎ ভারতের সাধারণ অভাবজনিত রোগ সমূহের মধ্যে আমরা এই ভিডিওতে করলাম পিইএম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এবং তার সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই কাজে দেবে। থ্যাংক ইউ।